হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিয়ার গ্রুপ। কেমন আছো তোমরা সবাই? তো আগের দিনকে আমি আমার পদার্থবিদ্যার ক্লাসে যে শীত তড়িতের প্রথম কিছু জিনিস আমি আলোচনা করেছিলাম। যে আমি প্রথমে আলোচনা করেছিলাম যে দ্বিমেরুর কিছু ম্যাথ দেখিয়েছিলাম। তারপরে আমি টর্ক সম্বন্ধে বিস্তারিত বলেছি। যারা ভিডিওটা আজকে দেখছো প্রথমবার, তারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখো, ভালো করে মন দিয়ে দেখো। সেগুলো যদি না বুঝতে পারো পজ করো, ঠিক আছে? আর স্টাডিয়ার গ্রুপে তোমরা বেশি বেশি করে ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? যতটা পারবে, ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে এটাকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো। কারণ স্টাডিয়ার গ্রুপ সব থেকে তোমাকে ইজিয়েস্ট পদ্ধতিতে এডুকেশন দেয়, ঠিক আছে? ইজিয়েস্ট পদ্ধতিতে কি করে তুমি ডেভেলপ করতে পারবে নিজেকে, ঠিক আছে, সেই পদ্ধতিটা স্টাডিয়ার গ্রুপই একমাত্র শেখায়, ঠিক আছে? এখানে আমার মতো অনেক এক্সপিরিয়েন্স টিচাররা আছেন, ম্যাথের, কেমিস্ট্রির, বায়োলজির, ঠিক আছে? তোমরা প্রতিটা ক্লাসকে দেখো, নিজেরা মোটিভেট হও, ঠিক আছে? আর নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। এদের গ্রুপকে ফলো করো, গ্রুপের ওয়েবসাইট ফলো করো, অ্যাপ ফলো করো, প্রিমিয়াম ভিডিওগুলো দেখার চেষ্টা করো, সাবস্ক্রিপশন নাও, ঠিক আছে? এদের খুব কম প্রাইসের মধ্যে, লোয়েস্ট প্রাইসের মধ্যে, একটা লোয়েস্ট বাজেটের মধ্যে তুমি সব কিছু জিনিসটা পেয়ে যাবে। ডাব্লিউবি জেইর প্রিপারেশন নিতে পারবে, আইআইটির প্রিপারেশন নিতে পারবে, আইআইটি মেন, ঠিক আছে, আইআইটি প্রি। তো আর এদের তোমার হচ্ছে নিটের প্রিপারেশন নিতে পারবে। এদের সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তো তোমরা আমার মনে হয় যে স্টাডিয়ার গ্রুপকে সব থেকে বেশি করে লাইক ফলো করো, ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করো। অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবে না একদম। তো বেশি কথা না বলে আমি চলে যাব আজকে আমার মেন টপিকে। যে আগের দিন তো আমি ম্যাথগুলো দেখিয়েছি, আমি এটাও বলেছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এর পরের চ্যাপ্টারটা আমার কি হতে চলেছে বা কি হবে। অবশ্যই আমি একটা লিস্টেড করেছি যে এইভাবে পড়ো, ইজিয়েস্ট পদ্ধতিতে পড়ো, ঠিক আছে? ইজি টু হার্ডে যাও। তবে এখানে আমি একটা জিনিস বলবো আজকে, যে প্রতিটা কন্টেন্ট তুমি ফ্রিতে পাবে না, ঠিক আছে? এটা প্রতিটা কন্টেন্ট আমার ফ্রিতে পাবে না। তোমাদেরকে যদি আরও বিস্তারিত যদি জানতে হয় এই চ্যাপ্টার থেকে, আরও বিস্তারিত যেইর জন্য কি হতে পারে, আইআইটির জন্য কীরকম প্রিপারেশন নিতে পারি, বা এইচএস লেভেলেই বিভিন্ন টাইপের হয়তো ম্যাথের সলিউশন, ঠিক আছে, তোমাদের হয়তো কোনো ডাউট আছে, আমি বারবার বলে যাই তোমাদেরকে ডাউট ক্লিয়ারের সেশন আমি ইন্ডিভিজুয়ালি দেখাবো। সেগুলো সবই কিন্তু তোমাকে তার জন্য একটা আমাদের নির্দিষ্ট প্যাকেজ আছে, সেই প্যাকেজ তোমাকে বাই করে, ঠিক আছে, আমার প্রিমিয়াম লাইভ ক্লাসে আসতে হবে। আদারওয়াইজ আমি এখানে তোমাকে বলতে পারবো না। তাই তো এরপরে আমরা দেখে নেবো আজকে তড়িৎ বলরেখা কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি তড়িৎ বলরেখা যে জিনিসটা আছে সেটা কি আজকে আমরা জানবো, ঠিক আছে? তড়িৎ বলরেখা মনে করো, আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, ঠিক আছে? মনে করো এখানে একটা কিউ আধান আছে, Q1 নাম দিলাম, আর এখানে একটা Q2 নাম দিচ্ছি, ঠিক আছে? দুটো আধান রেখেছি পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে। মনে করো এটাকে আমি পজিটিভ আধান তড়িৎগ্রস্ত, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, মানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আমি বলে দিচ্ছি। তাহলে এদের মধ্যে একটা কি হবে, একটা আকর্ষণ বল সৃষ্টি হবে, ঠিক আছে? একটা কি হবে, আকর্ষণ বল সৃষ্টি হবে। আকর্ষণ বল সৃষ্টি হলে এদের মধ্যে একটা অদৃশ্য রেখার সৃষ্টি হবে। কি অদৃশ্য রেখা স্যার? সব সময় এটা জানবে যে তড়িৎ বলরেখা কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে গিয়েই শেষ হয়, পজিটিভ থেকে নেগেটিভে গিয়েই এইভাবে শেষ হয়ে যায়, ঠিক আছে? কেউ কিন্তু কাউকে ছেদ করে না, কেউ কিন্তু কাউকে, একটা জিনিস মাথায় রাখবে, কেউ কিন্তু কাউকে ছেদ করে না, ঠিক আছে? এদের অভিমুখগুলো আমি লিখে দিচ্ছি, অভিমুখগুলো কেমন হবে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেউ কিন্তু কাউকে স্পর্শ করে না বা ছেদ করে না, এরকমভাবে বেরিয়ে চলে যেতে পারে, ওই দিক থেকে ঢুকে এদিক থেকে হয়তো এরকম করে বেরিয়ে চলে যায়। তো বেরিয়ে চলে যায়, আমার এটা ভুল হলো, মানে ডাইরেকশানটা, অভিমুখটা অন্য দিকে হবে, অপোজিট ডাইরেকশানে হবে, ঠিক আছে? ঠিক আছে,
এগুলো হচ্ছে অদৃশ্য একটা রেখার সৃষ্টি হচ্ছে, অদৃশ্য একটা রেখার সৃষ্টি হয়, এইভাবেও আসতে পারে। হ্যাঁ, এদিকেও সেম এরকম করে আসতে পারে। এটা হচ্ছে তড়িৎ বলরেখার ডায়াগ্রাম, ঠিক আছে। এবার এরা কিন্তু একে অপরকে, ওই যে বললাম, এরা কিন্তু একে অপরকে, একটাই কথা মাথায় রাখবে, এরা কিন্তু, আমি লিখে দিচ্ছি, এরা একে অপরকে কখনোই স্পর্শ করবে না, ঠিক আছে, স্পর্শ করে না, স্পর্শ বা ছেদ করবে না, একে অপরকে কখনোই স্পর্শ বা ছেদ করে না। যদি পরস্পরকে ছেদ করে তাহলে কি হবে, যদি কোনো, মনে করো তড়িৎ বলরেখা যদি একে অপরকে ছেদ করে তাহলে কি হবে, তাহলে কি কন্ডিশন হবে, ধরো এরকম, সরি, একটু টেढ़ে বেঁকে গেল, টেढ़ে বেঁকে গেলে তুমি বিষয়টা বুঝতে পারবে না, ঠিক আছে। মনে করো হ্যাঁ, তড়িৎ বলরেখাগুলি একে অপরকে ছেদ করছে, মনে করো এদিক থেকে একটা রেখা আর এদিক থেকে একটা রেখা গেছে, ঠিক আছে। এদের মধ্যে আমি ধরলাম দুটো উপাংশে বিভক্ত হয়ে গেছে, দুটো ডাইরেকশনে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে, দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। অবভিয়াসলি আমি এদিকটা নাম দিচ্ছি ইএন আর এদিকটার নাম দিচ্ছি ইএল, ঠিক আছে। এরকম দুটো উপাংশে যদি পরস্পরকে ছেদ করে তাহলে কি হবে, দুটো উপাংশে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো উপাংশে যদি এই হয়ে যায়, ছেদ হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এদের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, এদের অভিমুখও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে কি বলেছি, এরা পরস্পরকে কখনোই স্পর্শ করে না, কারণ এরা ভেক্টর রাশি, ঠিক আছে, এরা পরস্পরকে কখনোই ছেদ করে না। আর এইগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে, এদের অভিমুখটা সর্বদাই একই ডাইরেকশনে হবে, সর্বদাই একই দিকে হবে, এদের অভিমুখের কোনো পরিবর্তন হবে না, এদের অভিমুখ কিন্তু সর্বদা, ঠিক আছে, একই দিকে হবে, এদের অভিমুখ সর্বদা একই দিকে হবে, ঠিক আছে। এদের অভিমুখগুলো কি বললাম, এই জিনিসটা বেসিক্যালি মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা সব সময় একই, সেম ডাইরেকশনে হবে, সেম ডাইরেকশন, ঠিক আছে, একই অভিমুখে সর্বদা যাবে, ঠিক আছে, পরস্পরকে কোনোদিন এরকম করে ক্রস করে চলে যাবে, ঠিক আছে, কারণ এটা ভেক্টর আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে তড়িৎ বলরেখা কি বললাম, যে যখন দুটো আধানের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে, ঠিক আছে, দুটো বিপরীতধর্মী আধান যখন আকর্ষণ সৃষ্টি হবে তাদের মধ্যে কি হবে, একটা অদৃশ্য রেখা সৃষ্টি হবে, সেটাই হচ্ছে আমরা বলবো তড়িৎ বলরেখা, ঠিক আছে, সেটাই তড়িৎ ফ্ল্যাশ বা বলরেখা বলতে পারি, ঠিক আছে। এবার তড়িৎ ফ্ল্যাশ কি, এর নিচেই আছে দেখো, তড়িৎ বলরেখার সঙ্গে তড়িৎ ফ্ল্যাশকে এই জন্যে রেখেছি কারণ তড়িৎ ফ্ল্যাশকেও কিন্তু একটা আমরা বলরেখা বলে কল্পনা করি, বলরেখা বলা হয়, তড়িৎ ফ্ল্যাশকেও আমরা কি বলি, বলরেখা। যখন একটা নেগেটিভ পজিটিভের মধ্যে ধরো একটা পাওয়ার ব্যাংক রেখেছো, ঠিক আছে, তার পজিটিভটা লাগানো আছে আর নেগেটিভটা তুমি হাতে করে জাস্ট নেগেটিভ পয়েন্টে টাচ করাচ্ছ, কি বললাম, পজিটিভটা লাগানো আছে, নেগেটিভ পয়েন্টে জাস্ট হাতে করে টাচ করাচ্ছ, কি হবে, একটা ফ্ল্যাশ, একটা বলরেখা দেখতে পাবে তুমি, সেটাই হচ্ছে তড়িৎ ফ্ল্যাশ, ঠিক আছে। তো তড়িৎ ফ্ল্যাশকে আমরা তাহলে বলরেখাও বলতে পারি, ঠিক আছে। তাহলে কোনো আধানকে একটি ক্ষেত্রফলের মধ্যে আবদ্ধ করলে, কোনো আধানকে ধরো একটি ক্ষেত্রফলের মধ্যে আবদ্ধ করলে, স্যার বুঝতে পারছি না, দাঁড়াও, দেখো কোনো আধানকে একটি ক্ষেত্রফলের মধ্যে, ধরো এটা হচ্ছে একটা সারফেস, এটা একটা সারফেস, ঠিক আছে, এখানে আমি কিছু আধান রেখেছি, ঠিক আছে, এর চারিদিকে কি হবে, একটা বলরেখা সৃষ্টি হবে, এদিকে একটা বলরেখা সৃষ্টি হবে, এদিকে একটা বলরেখা সৃষ্টি হবে, এদিকে চারিদিকে কি হবে, বলরেখা সৃষ্টি হবে, ঠিক আছে, এটা একটা সারফেস, ঠিক আছে, এর চারপাশে কি হবে, এটাই হচ্ছে ক্ষেত্রফল, বাংলায় বলে ক্ষেত্রফল,
ঠিক আছে। এর মধ্যে কি হবে, চারিদিকে একটা আধান রাখলে একটা বলরেখার সৃষ্টি হবে। ওই যে ওটাই বলছে কোনো আধানকে একটি ক্ষেত্রফলের মধ্যে আবদ্ধ করলে কি হবে সেটা আমরা দেখে নেব। সেটাই হচ্ছে তড়িৎ ফ্ল্যাশ। মানে ওই যে বললাম নেগেটিভ পজিটিভে, মনে করো পজিটিভটা লাগানো আছে আর নেগেটিভটা তুমি জাস্ট পয়েন্টে টাচ করাচ্ছ, যেইটা সৃষ্টি হবে, যে বলরেখার সৃষ্টি হবে, ঠিক আছে। হ্যাঁ, সেটাকেই আমরা বলবো তড়িৎ ফ্ল্যাশ, আর সেটা একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে আবদ্ধ আছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, ধরো আমি একটা ছবি দিচ্ছি, সাপোজ ধরো মনে করো একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রটার প্রবাহ হচ্ছে এই ডাইরেকশানে, ঠিক আছে, ধরো এই ডাইরেকশানে আছে। এই ডাইরেকশানে আছে। তাহলে এর মধ্যে একটা বদ্ধ আমি সারফেস নিচ্ছি, বদ্ধ সারফেস নিচ্ছি। এবার আমাকে কালারটা চেঞ্জ করতে হবে হালকা, নাহলে তুমি এখানে বুঝতে পারবে না, ঠিক আছে। সারফেসটা এবার মনে করো এর মধ্যেও আমি কি করলাম, একটা ন্যূনতম, এটা তো একটা সারফেস, এটা তো টোটাল একটা সারফেস, ঠিক আছে। এটাকে টোটাল আমি একটা আবদ্ধ তল, এই এই পুরোটার মধ্যে আমি না বলে আমি একটা নির্দিষ্ট পয়েন্ট করছি, মনে করো এই জায়গাটা, ঠিক আছে। এটা কি হচ্ছে, একটা ন্যূনতম একটা ক্ষেত্রফল নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে তড়িৎ ফ্ল্যাশের কি হবে, ঠিক আছে। এখানে মনে করো থিটা কোণ করে আছে, আর এটাকে আমি বলছি ডিএস, ন্যূনতম দূরত্বটাকে আমি কি বলছি, ডিএস, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রবাহটা এদিকে আছে, ঠিক আছে। তাহলে এই ন্যূনতম জায়গাটাকে আমি কি দ্বারা ডিনোট করলাম, ডিএস, ক্ষুদ্র দূরত্ব বলতে পারো এটাকে, ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্র দূরত্ব বলতে পারো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, দাঁড়াও এখানটা একটু হালকা ইরেজ করি। যারা ভিডিওটা বুঝতে পারছো না, ঠিক আছে, যারা এই কন্টেন্টটা আমার লেকচার দেখে বুঝতে পারছো না, তারা ভিডিওটাকে বারবার পজ করবে, পজ করে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করবে যে স্যার কি বলতে চেয়েছেন, ঠিক আছে। এখান থেকে আমি বাকি বিস্তারিত ডিক্লারেশন দিয়ে যাচ্ছি, তোমাকে না বোঝার কিছু নেই, ঠিক আছে। আমি এখানে বলছি যে ডিএস একটা ক্ষুদ্র আমি সারফেস নিয়েছি, ডিএস এর জন্য তড়িৎ ফ্ল্যাশটা কি হবে সেটা আমি বার করব। তাহলে এখানে লিখে গেল ডিএস এর জন্য, ডিএস এর জন্য তড়িৎ ফ্ল্যাশ হবে, কি হবে, ডি ফাই দ্বারা ডিনোট করছি, ঠিক আছে, ই ইন্টু ডিএস, ঠিক আছে। আর এখান থেকে আমি ডি ফাই ইকুয়াল টু কি বলতে পারি, এই ডাইরেকশনটা যেহেতু থিটা কোণ করে আছে, আর আমরা কি জানি এখানটা, আমরা এখানটা কি বলতে পারি, তাই ই ইন্টু ডিএস কস থিটা, তাই তো। তাহলে আমরা একটা ক্ষুদ্র সারফেসের জন্য তাহলে তড়িৎ ফ্ল্যাশটা কি করে বার করলাম সেটা ইকুয়েশনটা দেখো, এটা ভালো করে মাথায় রাখবে, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, ঠিক আছে। আরও বিস্তারিত জানতে হলে বারবারই বলছি আমার লাইভ ক্লাসে আসতে হবে, আর লাইভ ক্লাসে আসার জন্য তোমাদেরকে সাবস্ক্রিপশন প্যাকেজ নিতে হবে। তো লাইভ ক্লাসে এলে এই জিনিসগুলো আরও ভালো করে ডিটেলিং তোমরা বুঝতে পারবে। কারণ কি, লাইভেতে তোমরা ডাইরেক্টলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে, ওখানে একটা লাইভ চ্যাটের অপশান থাকবে, সেখানে তুমি কমেন্ট করে আমাকে তোমার যেটা ডাউট আছে ইনস্ট্যান্ট ডাউট ক্লিয়ার করা যাবে, ঠিক আছে। আর ওখানে তোমার হয়তো কিছু সলিউশন লাগবে, বা ম্যাথের তোমার হচ্ছে কোনো ইকুয়েশন আটকে গেছে বা ম্যাথ করতে পারছো না, ঠিক আছে, বা সম্ভাব্য কীরকম যেইর ম্যাথ আসতে পারে, আইআইটির ম্যাথ আসতে পারে, আমি সব কিছু ওই সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকবে। ওখানে লাইভে আসো, লাইভে আসলে আমার ক্লাস করলে বাকি ডিটেলিংটা পেয়ে যাবে। তো বেশি আর কথা না বলে আমি এখানে এবার
কি বলতে পারি যে এখান থেকে আমি কি বলেছিলাম যে ই ডিএস, এটা মুছে গেছে আই থিঙ্ক, ঠিক আছে, কস থিটা, ঠিক আছে, ইডিএস কস থিটা, এটা ছিল আমাদের তড়িৎ বলরেখার তড়িৎ ফ্ল্যাশের, ঠিক আছে, এটা ইকুয়েশন। ঠিক আছে, এখান থেকে তাহলে সমগ্র তলের মানে এটা তো আমি একটা ক্ষুদ্র তল বিবেচনা করেছি, ঠিক আছে, আমি এখন কি বলবো সমগ্র তলের, ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড একটু ইরেজ করতে দাও। তাহলে আমি এইটুকুটা কি করেছি, আমি হচ্ছে ডিএস এর জন্য ক্যালকুলেশন করেছি, তাই না, এটা ডিএস এর জন্য ক্যালকুলেশন করেছি। এবার আমি বলছি সমগ্র তলের জন্য কি হবে সেটা দেখব, ঠিক আছে, কি ইকুয়েশন হবে। তাহলে ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, এগুলো তোমার ম্যাথ করতেও কাজে লাগবে, আর পরীক্ষায় মাঝে মধ্যে আসে, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে, তো অর্থাৎ ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে এখান থেকে সমগ্র তলের জন্য, সমগ্র ক্ষেত্রফলের জন্য, সমগ্র সারফেস মানে ক্ষেত্রফলের জন্য তড়িৎ ফ্ল্যাশ কত হবে সেটা নির্ণয় করব। তড়িৎ ফ্ল্যাশ হবে, ঠিক আছে, ফাই দ্বারা ডিনোট করছি, ইকুয়াল টু ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রাল, এটাকে কি বলে ক্লোজ ইন্টিগ্রাল, কারণ একটা বদ্ধ তলের মধ্যে তড়িৎ ফ্ল্যাশ কি হয়, একটা বদ্ধ তলের মধ্যে হয়, ঠিক আছে, একটা বদ্ধ ক্ষেত্রফলের মধ্যে হয়, তাই জন্য ক্লোজ ইন্টিগ্রাল সাইন দিবে ই ডিএস কস থিটা, ওকে, ইডিএস কস থিটা, এটা হবে সমগ্র তলের জন্য, ঠিক আছে, এটা হবে সমগ্র তলের জন্য। এবার আমরা দেখে নেব তড়িৎ ফ্ল্যাশের একক কি করে নির্ণয় করা হয়, ঠিক আছে, এর পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ ফ্ল্যাশের একক আমরা কি করে নির্ণয় করব। তাহলে প্রথমে কি করব, এসআই পদ্ধতিতে বের করব। প্রথমে আমরা দেখব এসআই পদ্ধতিতে, লেখো, খাতায় নোট ডাউন করার চেষ্টা করো, ঠিক আছে, আর প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ আকারে, ঠিক আছে, আমার আর্টিকেল পেয়ে যাবে, সেই আর্টিকেল দেখেও তোমরা বুঝতে পারো, অ্যাজ ইট ইজ লেখা থাকবে, ঠিক আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো, ঠিক আছে। এসআই পদ্ধতিতে কি হবে, ডি ফাই ইকুয়াল টু ইডিএস, আমি কি বলেছিলাম, ইডিএস কস থিটা, তাই তো, এটা বলেছিলাম। তাহলে এই কস থিটাটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি হচ্ছে একক বিহীন রাশি বলছি, এটা হচ্ছে একক বিহীন রাশি, ঠিক আছে, একক বিহীন রাশি, ঠিক আছে। তাহলে এখানে ফাই ইকুয়াল টু, ফাই এর একক বার করব, ফাই এর একক, ফাই ইকুয়াল টু কি বলবো, ই এর একক আর ডিএস এর একক, মানে ক্ষুদ্র সারফেসের একক আর, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের একক, ঠিক আছে, কি বার করব, তাহলে ফাই ইকুয়াল টু আমি কি বলতে পারি, ডাইরেক্ট নিউটন মিটার স্কোয়ার ইন্টু কুলম টু দি পাওয়ার -1, এটা এসআই এর ক্ষেত্রে বলবো, ঠিক আছে, এসআই এর ক্ষেত্রে এটা বলবো। আর সিজিএস এর ক্ষেত্রে কি বলবো, সিজিএস এর ক্ষেত্রে কি বলে যাব, সিজিএস এর ক্ষেত্রে ফাই ইকুয়াল টু, ওকে একবারে ডাইরেক্ট লিখছি, একক নির্ণয় যদি বিস্তারিত জানতে হয়, ঠিক আছে, তো 11 ক্লাসের আগে একক মাত্রা নির্ণয় যে স্কেলার ভেক্টরের ক্লাসটা করতে হবে তোমাদেরকে আমার, ঠিক আছে, আর এর বিস্তারিত মানে তড়িৎ ফ্ল্যাশের যদি বিস্তারিত একক নির্ণয় সম্বন্ধে জানতে হয় তাহলে আমার লাইভ কনসার্টে আসতে হবে। ভি ডিভাইডেড বাই মিটার ইন্টু মিটার স্কোয়ার, এই হ্যাঁ
ঠিক আছে, তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে আমরা কি বলতে পারি, ভোল্ট, বিটা কি ভোল্ট ইন্টু মিটার। ঠিক আছে, এই হলো একক নির্ণয়। এরপরে কি হবে, আমরা মাত্রা নির্ণয় করব। এরপরে আমরা কি করব, মাত্রা নির্ণয় করব। মাত্রা নির্ণয় কি করব, ঠিক আছে, ফাই ইকুয়াল টু, আবার একই জিনিসই করব, ফাই ইকুয়াল টু কি আছে, ইডিএস। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ই এর মাত্রা মানে ই এর মাত্রা বার করব। ই এর মাত্রা সম্বন্ধে আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার -3, ঠিক আছে, আই টু দি পাওয়ার -1 ইন্টু ডিএস এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি এম এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, ফাই ইকুয়াল টু আমরা কি বলতে পারি, তাহলে ই এর মাত্রা আমরা কি জানি, ই এর মাত্রা আমরা ডাইরেক্টলি লিখেছি, এখানে কি লিখেছি, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 ইন্টু ক্ষেত্রফলের মাত্রা কি দেখেছি, এল টু দি এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট দেখবে দুটো এল আছে, এক্ষেত্রে দেখবে দুটো এল আছে, আমি আর বিস্তারিত এক্সপ্লেন করতে যাচ্ছি না। ঠিক আছে, এক্ষেত্রে দুটো এল আছে, ওই জন্য পাওয়ারের 3 হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো -3 আছে আর আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তড়িৎ ফ্ল্যাশের আমরা মাত্রা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব ঘনকোণ। ঘনকোণ ব্যাপারটা কি সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আগে একটা ঘনকোণ এঁকে নেব, আগে একটা দেখে নেব ঘনকোণ অ্যাকচুয়ালি জিনিসটা কি, কীরকম দেখতে হয়। ঠিক আছে, ধরো এটা একটা ঘনকোণ। ঠিক আছে, এটা একটা ঘনকোণ, যার সারফেসটা হচ্ছে, এটা আমি বলে দিলাম এস। ঠিক আছে, আর এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, তো এখন আমি বলছি যে ঘনকোণ জিনিসটা কি। মনে করো একটা বিন্দু সামনে যে কোনো দূরত্ব, একটা বিন্দুর সামনে যে কোনো দূরত্ব, ঠিক আছে, একটি তল রাখা হলো, মানে এটা একটা তল, সারফেস মানে কি, একটা ক্ষেত্রফল বা তল হিসাব বলতে পারো। একটা সারফেস তুমি এটা রাখলে, ঠিক আছে, তল রাখা হলো, ওই তলটি আলোচ্য বিন্দুতে একটি ঘনকোণ উৎপন্ন হয়। আলোচ্য ইয়েতে কি বলছে, বিন্দুতে একটি ঘনকোণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো যেমন এস ক্ষেত্রফল বিশিষ্ট, ওই যে বললাম এসটা কি সারফেস আর ওটা কি মূল বিন্দু তোমার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ঘনকোণ সমান কি বলতে পারি, ঘনকোণের হচ্ছে ক্ষেত্রফল ঘনকোণ সমান কি বলতে পারি, তাহলে কোনো গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধ তার। ঠিক আছে, ঘনকোণ সমান আমি কি বলতে পারি, এখানে আমি লিখে দিচ্ছি, ঘনকোণকে ওহম দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে ওহম সমান কি বলতে পারি, এখানে কি বলতে পারি, কোনো গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এস লিখছি আমি, এখানে ক্ষেত্রফল লেখার জায়গা নেই। ঠিক আছে, আর মূল বিন্দু থেকে ওই সারফেসের দূরত্ব, মূল বিন্দু থেকে কি ওই সারফেসটার দূরত্ব। ঠিক আছে, সেটা কি হবে, ব্যাসার্ধ। ঠিক আছে, ধরো আর, ঠিক আছে, ধরো আর, সেটা হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার বলছে। ঠিক আছে,
বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখান থেকে সমগ্র পৃষ্ঠের এখান থেকে আমি ডাইরেক্টলি তাহলে ঘনকোণের কি দেখব, মাত্রা নির্ণয় করব। মাত্রা বলে লিখো, মাত্রা বলে হেডিং দাও এখান থেকে। তাহলে আমি কি বুঝতে পারলাম যে ঘনকোণ সমান হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, মানে ওই যে গোলক অরিজিন, গোলকের যে অরিজিন কোনটা, ও বিন্দুটা, তার সামনে কি বলেছিলাম, একটা ক্ষেত্র, একটা সারফেস রাখলে, একটা তল বিবেচনা করলে সেটা কি হয়, সেটাই যে ইমাজিন করছি সেটার পরিপ্রেক্ষিতে একটা ঘনকোণ সৃষ্টি হয়। ঠিক আছে, আর ঘনকোণ সমান আমি তাহলে কি বলতে পারি, তাহলে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সারফেস লেখা আছে, ডিভাইডেড বাই, ঠিক আছে, অরিজিন থেকে ওই সারফেসের দূরত্ব মানে ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমি মাত্রা নির্ণয় করছি। মাত্রা নির্ণয় করে সিম্পল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাও আমি L2 দ্বারা ডিনোট করি। ঠিক আছে, আর এটাও L2 দ্বারা ডিনোট করছি। তাহলে কি হবে, মাত্রা এক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওহম ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি, 4 পাই। ঠিক আছে, আর এখানটায় হচ্ছে, এটা হচ্ছে ওহম দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, এই উপরটাই লিখে দিচ্ছি ছোট করে। ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ডের প্রবাহটা কোন দিকে হবে, এই ডাইরেকশনে। ঠিক আছে, এইবার এটা তো ফুল সারফেসের ক্ষেত্রে আমরা দেখলাম। ঠিক আছে, ফুল সারফেসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, মাত্রা নির্ণয় করতে গিয়ে যে ঘনকোণের মাত্রা হচ্ছে ক্ষেত্রফলের স্কোয়ার, এই ক্ষেত্রফলের মাত্রা আর ব্যাসার্ধর মাত্রা দুটোই হচ্ছে L স্কোয়ার ডিভাইডেড বাই L স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা কি করেছি, আবার কি দেখেছি যে ঘনকোণটি তাহলে কি হলো, এখানে একটা মাত্রাহীন রাশি। তুমি এখানটায় কি বলতে পারো, একটা জিনিস আমার মাথায় এলো এক্ষুনি। ঠিক আছে, এটাকে তুমি তাহলে মেনশন করে দিতে হবে, এটা একটি মাত্রাবিহীন রাশি। মাত্রাবিহীন, এগুলো শর্ট কোশ্চেনে মাঝে মধ্যে দিতে পারে, আবার কখনো তোমার কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তুমি জেনে রাখা ভালো। ঠিক আছে, মাত্রাবিহীন রাশি। ঠিক আছে, মাত্রাবিহীন রাশি তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে আবার আমরা কি দেখলাম, সমগ্র তলে ঘনকোণ যে উৎপন্ন হচ্ছে, যে সমগ্র গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার হলে, ঠিক আছে, সেটা হচ্ছে ইকুয়াল টু কি হয়, 4 পাই, সেটা আমরা দেখলাম। ঠিক আছে, সেটা আমরা দেখতে পেলাম। তাহলে ঘনকোণ সম্বন্ধে আমরা কি জানতে পারলাম, যে আমি আবারও বলছি, গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে, গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ঘনকোণের মূল লজিক। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসব এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের, ঠিক আছে, নেক্সট টপিক, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটা আমরা কি আছে, গাউসের উপপাদ্যতে কি আছে সেটা জানা খুবই দরকার। আর গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রে কি করে প্রমাণ, কি করে যাওয়া যায়, ঠিক আছে, গাউসের উপপাদ্যের প্রয়োগ, সেগুলো সবই আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত নেক্সট সব দেখতে থাকবো। ঠিক আছে, তো এখন চলো আমরা গাউসের উপপাদ্যটা দেখব। গাউসের উপপাদ্য দেখলে একটা আমাকে সারফেস বা তল কল্পনা করে নিতে হবে, গাউসের তল বলা হয়। ঠিক আছে, একটা কোনো সারফেস আমি কল্পনা করে নিলাম। ঠিক আছে, এর মধ্যে ধরো এখানে আমি কিউ আধান রাখছি। ঠিক আছে, এখানে একটা ঘনকোণের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা ঘনকোণের সৃষ্টি হয়েছে। দাঁড়াও, এখানে পুরোটা নাহলে ঘেঁটে যাবে, অন্য কালি দিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা ঘনকোণের
সৃষ্টি হয়েছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, কোন দিকে প্রবাহ হবে, ই ই হবে এদিকে ডিনোট হবে। আর আমি এখানটা একটা ক্ষুদ্র সারফেস মানে থিটা কোণ করে একটা ক্ষুদ্র সারফেস নিয়েছি, ঠিক আছে। ক্ষুদ্র সারফেসটাকে আমি ডিএস দ্বারা ডিনোট করছি, আর এখানে কোণটা আমি বলে দিয়েছি থিটা কোণ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই ছবিটা থেকে, আর এটা হচ্ছে সারফেস, ঠিক আছে। এই ছবিটা থেকে আমি এখানে মেনশন করে দিই, নাহলে পরে বুঝতে পারবে না। ডিএস হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্র সারফেস, আমি মেনশন করে দিচ্ছি, নাহলে পরে বুঝতে পারবে না কোথা থেকে ডিএসটা এলো। ক্ষুদ্র ঠিক আছে সারফেস। তাহলে এবার আমি সরাসরি গাউসের উপপাদ্যে চলে আসি। গাউসের উপপাদ্যে কি বললাম, একটা কোনো বদ্ধ তল কল্পনা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, তাহলে কোনো বদ্ধ তলের মধ্যে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্ল্যাশ, কোনো বদ্ধ তলের মধ্যে, ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো বদ্ধ তলের মধ্যে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্ল্যাশ, ঠিক আছে, ওই বদ্ধতলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ, ওই বদ্ধতলে অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। এটা তোমরা লিখতে পারো যে কোনো, লেখো কোনো বদ্ধতলের, এখানে মেনশন করে দিচ্ছি, বদ্ধ, এক সেকেন্ড, বদ্ধ তলের মধ্য দিয়ে ঠিক আছে, কোনো বদ্ধতল কল্পনা করেছো, এসটা কি একটা বদ্ধ ক্ষেত্রফল, ঠিক আছে। এসটা হচ্ছে একটা বদ্ধ তল, ঠিক আছে। এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্ল্যাশ, এর মধ্যে দিয়ে অতিক্রান্ত ক্ষেত্র মোট তড়িৎ ফ্ল্যাশ, মোট তড়িৎ ফ্ল্যাশ ওই বদ্ধতলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। সবসময় ছবি দেখে দেখে ছবিটা বোঝার চেষ্টা করবে, আর ছবি দেখে দেখে পুরোটা বিস্তারিত আলোচনা করবে, ঠিক আছে। ফিজিক্স এমন একটা জিনিস, তোমাকে বারবারই প্রথম থেকে আমি বলে এসেছি, যদি ছবিটা না কল্পনা করে বুঝতে পারো ঠিক করে, ঠিক আছে, ছবিটা যেটা বলা আছে যদি না বুঝতে পারো, আদারওয়াইজ তুমি কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। ছবিতে এ টু জেড জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, ই কি, ডিএসটা কি, কিউ কি, এস কি, কেন থিটা কোণে আছে, ঠিক আছে, থিটা কোণে হলে সেখানে কি হবে, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসগুলো সব বুঝতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ তুমি নাহলে এখানে সিম্পলি যদি বলে দিয়ে চলে যেতাম, আমি প্রথম থেকে ছবিটা না মানে দেখিয়ে যদি বলে দিতাম কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্ল্যাশ ওই বদ্ধতলের অভ্যন্তরে মোট আধানের 1/ε গুণ, তুমি কিচ্ছু বুঝতে পারতাম না। প্রিয়দা কি বলে গেল, প্রিয় স্যার কি বললো, আমার মগজে কিছুই ঢুকছে না, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি ছবি দিয়ে মেনশন করেছি, অবভিয়াসলি তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে তাহলে মোট ক্ষেত্রফল, এখানে লেখো মোট ক্ষেত্রফল এস, মোট ক্ষেত্রফলকে কি দ্বারা ডিনোট করেছো, এস দ্বারা। এর জন্য
তড়িৎ ফ্ল্যাশ কত হবে, তড়িৎ ফ্ল্যাশ কিরকম করে বলে, ঠিক আছে, ফাই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ক্লোজ ইন্টিগ্রাল এস ডি ফাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ক্লোজ ইন্টিগ্রাল এস সারফেসের জন্য এই হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু এস দ্বারা ডিনোট করেছি, ঠিক আছে, এর জন্য ই ডিএস, ঠিক আছে। তো এটা আমরা বলতে পারি, ঠিক আছে, ইডিএস কোথা থেকে বলতে পারি, মানে ডি ফাই ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এখানে আমি সাইডে মেনশন করে দেখাচ্ছি, ডিএস এর জন্য, ডিএসটা কি, ডিএসটা একটা ক্ষুদ্র সারফেস আমরা ধরেছি, ডিএস এর জন্য নাহলে বুঝতে পারবে না যে কোথা থেকে এলো, ঠিক আছে, একটা ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য আমরা ডি ফাই কে বলতে পারি ডি ফাই ইকুয়াল টু ই আর ডিএস, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এবার এক সেকেন্ড, আমি এখানটা একটু ইরেজ করে নিই। তো তোমরা যদি কনসেপ্টটা যদি না ক্লিয়ার হয়, তোমরা ভিডিওটা বারবার পজ করবে, প্রিভিয়াসলি দেখতে থাকবে, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ডাইরেকশনে করে প্রিভিয়াসলি দেখতে থাকবে। আদৌ যদি না এতেও কোনো কাজ হয়, ঠিক আছে, তোমরা কি করবে, সোজা স্টাডিয়ার গ্রুপের অ্যাপ ডাউনলোড করবে, সাবস্ক্রিপশন মডেলটি কিনে নেবে, কিনে নিয়ে লাইভ ক্লাসে চলে আসো তাড়াতাড়ি, ঠিক আছে। লাইভ ক্লাসে চলে এলে তোমরা কি ব্যাপারটা বুঝতে আরও ডিটেলিং ব্যাপারটা বুঝতে পারবে। এখানে আরও বিস্তারিত আমি সেখানে এক্সপ্লেনেশন দেবো, সেখানে ম্যাথ এক্সাম্পল দেবো, সেখানে অনেক কিছু থাকবে, ঠিক আছে, কোনটা যেই জন্য ইম্পর্টেন্ট এইসব বিস্তারিত আমি আলোচনা করব, ঠিক আছে। তো এখান থেকে আমি কি বলতে পারি, অলরেডি আমি কি লিখেছিলাম যে ক্লোজ ইন্টিগ্রাল, ঠিক আছে, এস ই ইন্টু ডিএস বলেছিলাম, ঠিক আছে। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল এস, এখন আমি আবার একবার লিখে নিচ্ছি ওপরে যে ই ইন্টু ডিএস ইকুয়াল টু কি বলতে পারি, কিউ ইন্টু 1/এপসিলন, ঠিক আছে। কি বলতে পারি যে ডিএস ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএস ইকুয়াল টু কিউ ইন্টু 1/এপসিলন, ঠিক আছে। এবার আমরা প্রমাণটা করব, এর প্রমাণটা করব, কি করে করব সেটা দেখো, ঠিক আছে, কি করে প্রমাণটা এখানে হবে সেটা একটু দেখে নাও। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট কি বলবো যে আমরা জানি ডিএস ক্ষেত্রফল, ডিএসটা কি, ক্ষুদ্র ক্ষেত্রফল, একটা সীমিত ক্ষেত্রফল নিয়েছি, একদম ছোট সারফেস, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্ল্যাশটা কি হচ্ছে সেটা ইকুয়াল টু, আমি কি বলেছিলাম, ডি ফাই ইকুয়াল টু, দেখো এখানে লেখা আছে ডি ফাই, আমি নেক্সট টাইম আর লিখছি না, ডি ফাই ইকুয়াল টু ই ডিএস, ই ইন্টু ডিএস। তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখছি ডি ফাই, আমি আর ওইটা বাদ বাকিগুলো লিখছি না, কারণ তোমরা পরীক্ষার খাতায় কিন্তু প্রতিটা জিনিস লিখে লিখে করতে হবে, ঠিক আছে। ই ডিএস কস থিটা বলতে পারি আমরা, ঠিক আছে, ইডিএস কস থিটা বলতে পারি। সেখান থেকে শুধু এস সারফেসের মধ্যে দিয়ে অতিক্রান্ত, এটা হচ্ছে, এটা কি বলেছিলাম, ডিএস ক্ষেত্রফলের জন্য, এটা কি ডিএস ক্ষেত্রফলের জন্য। এবার পুরোটার জন্য, এটা হচ্ছে ক্ষুদ্রের জন্য ধরেছিলাম, এবার আমি পুরো সারফেসটার জন্য ধরছি, পুরো সমগ্র তলের ক্ষেত্রে ধরছি, ঠিক আছে। পুরো সারফেসটার জন্য কি বলতে পারি, পাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএস কস থিটা, এটাকে এক নম্বর সমীকরণ আকারে প্রকাশ করো।
তারপরে তারপরে এখান থেকে তুমি কি বলতে পারো, এক সেকেন্ড ইরেজ করতে দাও, আদারওয়াইজ পুরোটা ঘেঁটে যাবে, তুমি নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। এখান থেকে তুমি কি বলতে পারো যে আমরা জানি, এগুলো লিখতে হবে, এগুলো আমি লিখে লিখে যাচ্ছি না এই কারণে, কারণ ভিডিওটা লেন্থ অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো তোমরা লিখে দিবে আমরা জানি, ঠিক আছে। আমরা কি জানি, ইকুয়াল টু 1/4πε0, এপসিলন শুধু লিখবো এখানে, আর বাই মাধ্যমে করব না, ঠিক আছে, কুলম্বের ইকুয়েশন থেকে, ঠিক আছে। এটাকে আমরা 2 নম্বর হিসাবে ডিনোট করি। তাহলে 1 নম্বর সমীকরণে ই এর মানটা কি আছে সেটা ইকুয়াল টু আমরা বের করলাম, ই এর মানটা আমরা জেনে গেলাম। তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণটায় ই এর মানটা শুধু এবার পুট করে দেব। পুট করে দিলে কি আসছে ইকুয়েশনটা, সেটা আমরা দেখব। ওয়েট আ মোমেন্ট। এবারে আমরা কি বলেছিলাম যে এখানে লিখতে হবে তোমাকে 1 নং সমীকরণে, ঠিক আছে, ই এর মান বসিয়া পাই, ঠিক আছে, তারপরেই তুমি বসাবে, ঠিক আছে। ক্লোজ ইন্টিগ্রাল এস কি ইডিএস ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল, এখান থেকে কি হবে এস ইডিএস, কি বলেছিলে ইডিএস কস থিটা, ঠিক আছে। এখান থেকে ই এর মানটা বস করাবো 1/4π এফ, ই ইকুয়াল টু কি জানি 1/4πε, ঠিক আছে, ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস কস থিটা। কনস্ট্যান্টটাকে বাইরে বার করে নাও, ইন্টিগ্রেশনের বাইরে বার করে নিবে, ঠিক আছে। এগুলো ইন্টিগ্রেশনের পদ্ধতি, ঠিক আছে, যদি না জেনে থাকো আমার কিছু করার নেই, কারণ এইটা 11 ক্লাসের বেসিক ইন্টিগ্রেশনের একটা নিয়ম, ঠিক আছে। 4πε, ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রাল। এখানে স্টাডিয়ার গ্রুপের যিনি মানসবাবু ম্যাথের টিচার আছেন ওনার ক্লাসগুলোকেও করতে হবে, ঠিক আছে, আরও বেশি বেশি করে করতে হবে, কারণ কি ইন্টিগ্রেশন যদি তোমার গড়ায় গলত হয়ে থাকে ক্যালকুলাসের চ্যাপ্টারে, ঠিক আছে, তাহলে তুমি ডেরিভেশন ইন্টিগ্রাল কোনোটাই করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ স্টাডিয়ার গ্রুপের যিনি ম্যাথের টিচার আছেন ওনার কাছ থেকে ওনার লাইভ ক্লাসে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। ওনার যে প্রিমিয়াম প্যাকেজ আছে ওটা সাবস্ক্রিপশন কিনে, ঠিক আছে, ওনার লাইভ ক্লাসে গিয়ে জয়েন হয়ে ডাউট ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ তুমি ফিজিক্স বুঝতে পারবে না নাহলে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবে। তো এখান থেকে আমি কি বলতে পারি, ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি লিখলাম, কনস্ট্যান্টটাকে আমি বাইরে বার করে দিলাম, দিয়ে ইন্টিগ্রেশনের মধ্যে এবার ওটার ইন্টিগ্রেশন করব, সিম্পল ইন্টিগ্রেশন করব, যেটা কোনো তাহলে অর আমি কি বলতে পারি, ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএস ইকুয়াল টু কি বলতে পারি, কিউ বাই 4π, ফোরটা লেখা হলো না, 4πε0, ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রাল ডিডব্লিউ, ঠিক আছে। এখানে ব্র্যাকেট সাইন দিয়ে লিখে দিবে, যেহেতু ডিডব্লিউ ইকুয়াল টু কি বলতে পারি ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। এক্ষেত্রে কি বলবে, ডিডব্লিউটা কোথা থেকে এসছে, ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে পরীক্ষকের কাছে মেনশন করতে হবে, আদারওয়াইজ নাহলে তুমি কোনোটাই পরীক্ষক বুঝতে পারবে না যে কি বলতে চাইছো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, যে কি বলতে চাইছো সেটা পরীক্ষককে বুঝিয়ে বলতে হবে, আদারওয়াইজ পরীক্ষক তো কিছু জানেন না, ঠিক আছে। যিনি যখন খাতা চেক করবেন তখন তিনি কিছু জানেন না, কিন্তু মার্কস দেওয়ার সময় কিন্তু তিনিই সব থেকে বেশি জানেন, ঠিক আছে, ডোন্ট ফরগেট ইট।
তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু ক্যালকুলেশন করবে বা ইকুয়েশন লিখবে যখন তাকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে, চোখে আঙুল দিয়ে যে নির্দিষ্টভাবে তুমি যখন এইগুলো ব্র্যাকেট সাইন দিয়ে একটা স্কোয়ার ব্র্যাকেট সাইন দিয়ে পাশে পাশে যখন নোট করে যাবে, এখানে কি হবে, তুমি মার্কসটা বেশি পাবে, ঠিক আছে, আর কিছুই নয়। এরপরে আমি কি বলতে পারি, তাহলে এখানে ডিডাব্লিউ বলে দিলাম, ঠিক আছে। এরপরে আমি এখান থেকে কি বলতে পারি, আর ওই দিকটা লিখছি না, মেনশন করছি না, এখান থেকে আমি কি লিখতে পারি, কিউ বাই 4 পাই এপসিলন ইন্টু এখান থেকে 4 পাই, ঠিক আছে। কারণ 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 তোমরা জানো ডিডাব্লিউ ইকুয়াল টু কি, ডিডাব্লিউর ইন্টিগ্রেশন, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট কাটাকাটি করলে কি পাবো, কিউ বাই এপসিলন, কি পাবো, কিউ বাই এপসিলন। যে সমীকরণটা আমি দেখিয়েছিলাম সেটারই আমি প্রমাণ করলাম, ঠিক আছে, প্রমাণ হিসাবে দেখালাম, ঠিক আছে। সেটা আমি আরো ভালো করে এখানটায় মেনশন করে দিচ্ছি, এখানটায় ইরেজ করে, তাহলে ভালো করে বুঝতে পারবে। আরো ভালো করে বুঝতে পারবে, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল, ওফো, তাহলে কি বললাম, যে ক্লোজ ইন্টিগ্রাল এস, ঠিক আছে, ইডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন, এটাই হচ্ছে প্রমাণ, ঠিক আছে। এই প্রমাণটা পরীক্ষায় আসে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ছবিটা কিভাবে বলেছি, হ্যাঁ, ছবি কিভাবে দিয়ে তোমাদের প্রমাণটা করালাম সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এটা পরীক্ষায় অনেক সময় দেয়, এখান থেকে ম্যাথও থাকতে পারে, ঠিক আছে। আরও বিস্তারিত এই সম্বন্ধে আমি আর এই ক্লাসে কিছু বলবো না, কারণ তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, ওই যে বললাম, ঠিক আছে, আমার ডাউট সেকশন ক্লাসগুলোতে আসতে হবে, লাইভে আসতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে, ঠিক আছে, আমাকে প্রচুর পরিমাণ ফলো করতে হবে, ঠিক আছে, আর পাশে থাকা বেল আইকনটি একদমই প্রেস করতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে, আরও এনকারেজ করো যাতে নতুন নতুন তোমাদের জন্য আরও নতুনভাবে ভিডিও বানাতে পারি, ঠিক আছে। এই ছিল আজকের ক্লাস, আপাতত এ পর্যন্তই, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমি আরও বিস্তারিত এই ডিটেলিং সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। বেশি আজকে আর বলছি না, তো আমি এতটুকুই বলবো, গ্রুপকে ভালো করে ফলো করো, আর আমার ভিডিওগুলো ভালো করে কি বলছি সেই বিস্তারিত জেনে নাও, ঠিক আছে। কারণ আশা করি তোমাদের যত রকমের মানে যত ইজিভাবে টিচিং করা যায়, যত ইজিভাবে তোমাদের মাথায় ঢোকানো যায়, সেইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে। আর তোমরাও আমাকে এনকারেজ করো, ঠিক আছে, বেশি করে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণ, এইসব করে, ঠিক আছে, আমাকে এনকারেজ করো, আমি নতুন নতুন তোমাদের জন্য আরও ভিডিও বানাবো। আর অবশ্যই আমার লাইভ ক্লাসে যদি আসার ইচ্ছা থাকে, ঠিক আছে, আরও এই সব বিস্তারিত ম্যাথ কিংবা বিস্তারিত কোনো বিস্তারিত কোনো টপিক সম্বন্ধে তোমার ডাউট থেকে থাকে, ঠিক আছে, সেই ফাউটগুলো ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, তোমাকে কি করতে হবে, আমার প্যাকেজিংটা বারবারই বলে যাচ্ছি, এগেন অ্যান্ড এগেন, আমার প্যাকেজ কিনতে হবে, সাবস্ক্রিপশন প্যাকেজ কিনে তুমি আমার লাইভ ক্লাসে জয়েন হও। আশা করি তোমরা খুব শীঘ্রই আমার সঙ্গে দেখা হবে লাইভ ক্লাসে, আর সেখানে সমস্ত ধরনের লাইভ চ্যাটেতে তোমাদের আশা করি সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারবো। ইভেন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবি জেই, ডাব্লিউবি আমাদের আইআইটির জন্য, আইআইটি প্রি, আইআইটির জন্য কিংবা হচ্ছে নিটের জন্য, তোমরা একটা কাজ করবে, লাইভে অবশ্যই আসতে হবে, সেখানে আমি বিস্তারিত সব কিছু জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আর বেশি আমি কিছু বলছি না এই সম্বন্ধে, ঠিক আছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেরা অনেক বেশি বেশি করে ভিডিওটাকে দেখার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে, ফরওয়ার্ড করে, ব্যাকওয়ার্ড করে দেখো, বিষয়টাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আরও ভালো করে এক্সপ্লেনেশন আমি করে দেবো এর পরের টপিকে। আর লাইভে তো অবশ্যই আমি বারবার মেনশন করছি, লাইভ
ঠিক আছে, এই কারণ আমরা আপকামিং সেশনে লাইভ আসছে, তো লাইভেতে A to Z বিষয়গুলো আরও ক্লিয়ারিটি হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার রাখার চেষ্টা করো। ফিজিক্স এমন একটা সাবজেক্ট, ঠিক আছে, জটিল কোনোভাবে করো না, ঠিক আছে, ভবিষ্যতে তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলে কিন্তু প্রচুর কাজে আসতে পারে। তো হ্যাভ আ গুড টাইম, বেস্ট অফ লাক ফর ইয়োর বেটার জার্নি। থ্যাংক ইউ সো মাচ।